আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আহ, দ্বিতীয় ক্লাস হচ্ছে প্রাণীর আচরণ। কত দূর পর্যন্ত হয়েছিল বলো তো? 514। আচ্ছা, তবে এই যে একটু দাগিয়েছি তোমার হচ্ছে ট্যাক্সিসের এখানে কিন্তু মেডিকেলে অনেকগুলো কোশ্চেন আছে, এটা একটু দাগাই নাও, এটা আমি দাগাইছিলাম তো তাই। এই যে ট্যাক্সিস, তারপরে 514 পৃষ্ঠায় যাচ্ছি, 511 পৃষ্ঠায় দেখো ট্যাক্সিসের এখানে দ্বিতীয় নম্বর থার্মোট্যাক্সিস। এটা আসছিল মেডিকেল অ্যাডমিশন 18 সালে। থার্মোট্যাক্সিস এটা মেডিকেল অ্যাডমিশন 18 সালে আসছিল। এরপরে দেখো 4 নম্বরে ক্যামোট্যাক্সিস, এটা আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 20 সালে। আচ্ছা, এছাড়াও কুষ্টিয়া ইউনিভার্সিটি 19 সালে। জাহাঙ্গীর 20। হ্যাঁ, তারপরে ঠিক 6 নম্বর থিকমোট্যাক্সিস, এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 17 সালে। চট্টগ্রাম ইউনিভার্সিটি 17 সালে। চট্টগ্রাম মেডিকেলও একজন চান্স পেয়েছে। চট্টগ্রাম মেডিকেল। হ্যাঁ, ঢাকা ৩টার পরে তো চট্টগ্রাম। হ্যাঁ, চট্টগ্রামে চট্টগ্রামে চান্স পেয়ে খুশি, মানে চট্টগ্রামে পড়বে, রাজশাহীতে জি পড়বে না। স্যার, রাজশাহীর চেয়ে চট্টগ্রাম ভালো। ভালো তো হয়ে যাবে। আর বলছে চট্টগ্রামে পড়ার একটা মজা যে সুন্দর জায়গা। সুন্দর চট্টগ্রাম। জায়গা প্লাস হচ্ছে পড়াশোনার ইয়েও ভালো। হ্যাঁ, ভালো। মানে অবসর সময় দেখা যাচ্ছে একটু ঘুরতে টুরতে পারবে, এই জন্য আর কি চট্টগ্রামে চান্স পাওয়াতে খুব খুশি। ঢাকাতে হয়ে গেছে, আমি খুব ভালো লাগছে। আচ্ছা, তারপরে দেখো আসছে রিও ট্যাক্সিস। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি 22 আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19 আসছে। তারপরে হচ্ছে সোনো ট্যাক্সিস, এটা আসছে হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি 19 আর রাজশাহী ইউনিভার্সিটি 11। এই যে 10 নম্বর অ্যামিনো ট্যাক্সিস, এটা মেডিকেল অ্যাডমিশন 22। 10 মেডিকেল অ্যাডমিশন 22। এবার বোধহয় এখনো বসে এবার এটা অতটা আসলে ইম্পর্টেন্স না আর কি, মেডিকেলের জন্য বিশেষ করে। হ্যাঁ, হঠাৎ হঠাৎ আসে কোশ্চেন। এরপরে দেখো আরেকটা আসছে ক্লাইনো ট্যাক্সি, এটা আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 22। চট্টগ্রাম ইউনিভার্সিটি 22। তারপরে হলো প্রতিবর্তী ক্রিয়ার ৫ম নম্বর লাইন, গরম ইস্ত্রিতে হাত পড়লে চট করে হাত যে সরে যায়, এটা হচ্ছে কোন ধরনের প্রতিক্রিয়া, মানে প্রতিবর্তী ক্রিয়া, এটা আর কি রিফ্লেক্স কোন কি ধরনের প্রতিক্রিয়া এরকম আর কি। তাহলে প্রতিবর্তী ক্রিয়া এইভাবে আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19 সালে। আচ্ছা, এবার দেখো 515 থেকে তো পড়া, তাই না? সহজাত, এখান থেকে এদিক থেকে কোনো কিছু নাই। সহজাত বা স্বভাবজাত আচরণ বা ইনস্ট্রিংক্ট। পরীক্ষায় কিন্তু বোর্ড পরীক্ষায় সাধারণত ইনস্ট্রিংক্ট এইভাবে আসে। হ্যাঁ, মানে সহজাত বা স্বভাবজাত আচরণ এটা আসে না। হ্যাঁ, কাজে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে, বোর্ড পরীক্ষায় আসছে কিন্তু আগে। হ্যাঁ, মানে 20 সালের আগে আসছে। তাহলে জন্মগত যে শক্তির সাহায্যে একটি প্রজাতির সকল সদস্য কোনো শিখন ছাড়া এবং উদ্দেশ্য ফলাফল সম্বন্ধে অবহিত না থেকে আত্মরক্ষা ও প্রজাতি রক্ষায় পরস্পর বংশ পরস্পর একইভাবে কাজ করে থাকে, সেটাই হলো ইনস্ট্রিংক্ট বা সহজাত। যেমন ধরো মুরগির বাচ্চা দেখবা, মুরগির বাচ্চারা ওরা কিন্তু কাক দেখলে ওরা ভয় পায়, এটা জন্মগত। মানে এটা তোমার হচ্ছে যে কোনো ইয়ে না, মানে শিক্ষা তো পায়নি, তাই না? কিন্তু কাক দেখলে ওরা ভয় পাবে, সাপ দেখলে, প্রথম সাপ দেখছে ওরা কিন্তু ভয় পাবে, মানে এটা জন্মগত। কিন্তু মানুষের ক্ষেত্রে তা হয় না। মানুষের একটা বাচ্চা যদি
যদি মনে করো 2-3 বছরেরও বাচ্চা হয়, 2 বছরের বাচ্চা, ওকে ধরো শিখানো হয়নি, সাপ দেখলেও ভয় পাবে না, এমনকি বাঘ দেখলেও ভয় পাবে না, হ্যাঁ, ডাইনোসর দেখলেও ভয় পাবে না। মানে ও তো জানে না যে এটা তার 2 বছরের বাচ্চা বলে, অবশ্য 3 বছর 4 বছর হলে হয়তো শিখে যায়, তখন হয়তো। যেমন আমার একটা স্টুডেন্ট বলছে যে ওর ছোট ভাই বলে মানে সাপ আর কি ওই বাগানে খেলছে, তো একটা সাপ আসছে, সাপ এসে ছোট ভাইটাকে মানে সবল মারার জন্য মানে এরকম করছে, মানে সবল মারবে আর কি কেবল। আর ওই ছোট ভাই তো ভয়টাই না পেয়ে ওই যে সবল মারার জন্য করছে, মানে এরকম করছে যেই, আর সাথে সাথে ওই ছোট ভাইটা এরকম করে চাপে ধরে না বুঝেই, না বুঝে চাপে ধরে। কারণ সাপ এমন এমন করছে কিন্তু কামড় দিতে পারছে না। আর সাপেরও তো নিশ্চয়ই প্রেস্টিজে লাগছে যে এই বাচ্চা মানে আমাকে চাবি দিবে। না বড় মানুষ হলে হয়, ছোট মানুষ হলে তো চাবি দিবে। তো এখন হচ্ছে যে ওর বোন চিৎকার দিচ্ছে, তো ওর মা নাকি দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হ্যাঁ, কিন্তু ও কিন্তু চাবি ধরে আছে, ছাড়ছে না। ও চাবি ধরে গেছে, ছাড়ছে না। তারপর ওর বাবা চিন্তা করছে যে মানে যদি ছেড়ে দেয় তাহলে তো কামড় দিবে, কারণ সাপেরও তো একটা প্রেস্টিজ আছে, মানে এইটুকু বাচ্চা চাবি ধরছে। তা ওর বাবা এসে ওই জোরে করে ওর হাতটা সরিয়ে ওর লেজ ধরে টান দিয়ে মানে বাইরে ফেলায়। মানে ওর বাবা একটু সাহসিকতা, আর ওর মা অজ্ঞানী হয়ে আছে, মা অজ্ঞান হয়ে গেছে দেখে আর কি। হ্যাঁ, তো ওর বোন অজ্ঞান হয়নি, যে চিৎকার দিচ্ছে। তো তার মানে কি এটা হলো সহজাত না, মানুষের ছোট বাচ্চারা, হ্যাঁ, যেমন খাবার গুলা চিনে না ছোট বাচ্চারা, এটা সহজাত না, কিন্তু পশু পাখির ক্ষেত্রে খাবার চিনে, এটাই হলো ইনস্টিংক্ট, হ্যাঁ, বা এটাই হলো সহজাত, এটা মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখান থেকে তোমার আরেকটা আছে, দেখো 3 নম্বর লরেন্স, লরেন্স এই জায়গাটা, যে ডারউইনের বক্তব্য মেনে নিলেও কিছুটা ভিন্নমত পোষণ করে বলেন যে প্রত্যেক প্রাণী প্রজাতির আচরণ কতগুলো স্থায়ী বা অ্যাকশন প্যাটার্ন, এটার ফুল অর্থটা মনে রাখতে হবে। স্থায়ী অ্যাকশন প্যাটার্ন, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, এটা মনে রাখতে হবে, হ্যাঁ, নিয়ে গঠিত, এইটুকুই আর কি এমসিকিউ। আর তারপরে হলো টিনবার্গেন লরেন্স প্রদত্ত ধারণাকে সামগ্রিকভাবে সমর্থন জানিয়েছে। এরপরে দেখো আরেকটা আছে শেষের দিকে, যে IRM, অর্থাৎ হলো যে সহজাত রিলিজিং পদ্ধতি, ইনেট রিলিজিং মেকানিজম, এটার ফুল মিনিংটা মনে রাখতে হবে, ফুল মিনিংটা। আর হচ্ছে এটা কাকে বলে, যে IRM নির্দিষ্ট পেশিকে সংকোচন ও প্রসারণের নির্দেশ দেয়, ফলে ছানার ঠোকর পড়ে পূর্ণাঙ্গ হেলিঙ্গাল এর ঠোঁটে অবস্থিত লাল ফোঁটার উপর, এটাই হচ্ছে স্থায়ী অ্যাকশন প্যাটার্ন। ওই যে বলছিলাম গতদিন যে খিদা লাগলে পরে তার ঠোঁটে যে কিছু লাল কালার করা আছে, তো এটা সহজাত। খিদে লাগলে ও তখন ওখানে ঠোক দেয়, তখন ওর মা বুঝতে পারে যে বাচ্চা খাবে আর কি। হ্যাঁ, যেমন হলো যে আমাদের ক্ষেত্রে ছোট বাচ্চারা কানলে মারা বুঝে যে আর ওদের এরকম, ওরা কাঁদে না, ওরা কান্নাকাটি করতে তো পারে না, তাই না? পশু পাখি তো কান্নাকাটি করতে পারে না, কান্নাকাটি করতেও পারে না, তবে দেখা যায় কিছু পশু পাখি হয়তো চোখ দিয়ে পানি বের হয়, তাই না? কিন্তু কান্নাকাটি করতে পারে না। এর পরের পৃষ্ঠা দেখো, FAP, এটাই আর কি, এটা হচ্ছে বৈশিষ্ট্য, ক্ষয়ের জন্য পড়তে হবে, যে কোনো 3টা পড়তে পারো, এটা বুঝতে পারবে। আচ্ছা, টুনটুনি পাখির বাসা নির্মাণ, এটা পরীক্ষায় আসে না, শুধু এমনি জেনে রাখো যে টুনটুনি পাখির বাসা, ওরা হলো দুইটা পাতাকে দুই প্রান্ত সেলাই করতে পারে। হ্যাঁ, বিভিন্ন সুতা, মাকড়সার সুতা, এটা সেটা, ওই গাছের যে চামড়ার থেকে কিছু সুতা নেয়, হ্যাঁ, এই সুতাগুলো নিয়ে দুইটা পাতার দুই প্রান্ত মানে সেলাই করতে পারে ওই ঠোঁট দিয়ে। এটা কিন্তু সম্পূর্ণই সহজাত, মানে ওকে কে শিখিয়েছে? ও তো ইঞ্জিনিয়ারিং করেনি, তাই না? তাই না? ও ইঞ্জিনিয়ারিং করেনি, কিন্তু এটা আল্লাহ প্রদত্ত, ও এই শিক্ষাটাও পাইছে। তখন ও এই টুনটুনি পাখি এইভাবে বাসা বানায় আর কি। হ্যাঁ, এক একটা পাখি এক এক রকম বাসা বানায়, এটা কিন্তু সহজাত। পার্থক্যটা সৃজনশীল হিসেবে আসে প্রতিবর্তী ক্রিয়া আর সহজাত আচরণ। তো প্রতিবর্তী মানে তো রিফ্লেক্স, তাই না? যে আলো যেমন রিফ্লেক্স করে, এরকমই যে তাৎক্ষণিক হবে, তবে এটা হচ্ছে যে সুষমরা কাণ্ড দিয়ে হয়,
ব্রেন দেওয়া হয় না, তাই না? আমরা ঘুমায় থাকলে পরেও ব্রেন কিন্তু অফ থাকে, হ্যাঁ? ব্রেন শুধু শ্বাস প্রশ্বাস আর হার্ট পরিচালনা করে, আর অন্যান্য সব কিছু থেকে সে বন্ধ হয়ে থাকে। আর হার্ট আর এই দুটাই খালি পরিচালনা করে। তখন আমাদের কোথাও যে ধরো মশা টশা কামড়ালে কিন্তু সুষুম্না কাণ্ড থেকে রিফ্লেক্স তখন আমরা মেরে দিই আর কি। তো ব্রেন কিন্তু অফ থাকে আর কি। ব্রেন যদি আবার হার্ট আর লাংসও অফ করে দেয় তাহলে তো মারা যাবো। ব্রেন হচ্ছে এই আর কি, বুঝছো? যে যেমন ওই যে হাদির হচ্ছে যেটা হচ্ছে ওর হচ্ছে যে ব্রেনে লাগছে তো মাঝে মধ্যে হার্ট কাজ করছে না, হ্যাঁ? তো এই কারণে ওর এখন নাকি বাঁচার সম্ভাবনা 5%। হ্যাঁ, 5% বাঁচার সম্ভাবনা। আমেরিকার নাকি আমেরিকার না আমেরিকাতে নিয়ে যাওয়ার কথা বলছে। আমেরিকাতে নিয়ে গেলে নাকি বাঁচার সম্ভাবনা আছে। আমেরিকার এলিজাবেথ হাসপাতাল আছে নাকি। আমেরিকা তো বিশ্বের 1 নম্বর চিকিৎসা আর কি। তো ওখানে ওখানে তোমার নিয়ে গেলে, হ্যাঁ, ওখানে নিয়ে গেলে নাকি বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু নিয়ে যাওয়া যে দূরত্ব এটা আর কি। ওখানে হয়তো, হ্যাঁ, ওখানে হয়তো ডাক্তাররা আরো বেশি ভালো, তহির মতো ডাক্তার নাকি। তো মানে না, তহির বড় ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। তো এখন দেখা যাচ্ছে যে হাদিকে বললে হতো যে আমি ডাক্তার হওয়ার পরে তোমার এটা আপনার এটা হতো। তহির ভালো। হ্যাঁ, 10 বছর, হ্যাঁ। হ্যাঁ, ডিগ্রি থাকবে, হ্যাঁ। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে যে সহজাত আচরণ যাচাই, এখানে শীতের পাখির মাইগ্রেশন বা পরিযান, এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে করতে হবে। যে সহজ, এটা দেখো প্রত্যেক প্রাণীর জন্যই পরিবেশে কিছু না কিছু প্রতিকূল বিষয় থাকে। এসব বিষয় অনেক সময় ঋতুভিত্তিক দেখা দেয়। ঋতুগত পরিবর্তনশীল পরিবেশ মোকাবেলায় প্রাণী যেসব কার্যকর পদ্ধতি উদ্ভাবন করেছে তারই একটি হচ্ছে মাইগ্রেশন বা পরিযান। ওই যে অনেক সময় যে দেখা যায় প্রচন্ড শীত, তখন সেখান থেকে মাইগ্রেশন হয়, পরিযান করে, যে অন্য জায়গায় চলে আসে, যেমন বাংলাদেশেও আসে কিন্তু অতিথি করে, তাই না? এই জিনিসটাই হলো মাইগ্রেশন করছে। তো এটা ক্ষয়ের জন্য এসেছে একবার, এই জন্য 3 লাইনই লিখতে হবে আর কি। এরপরে আর কিছু নাই। এরপরের পৃষ্ঠায় দেখো বাংলাদেশের পরিযায়ী পাখি। এখানে একটা হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন আছে। বাংলাদেশের পরিযায়ী পাখির শেষ 2 লাইনে এখানে আছে কিছু পাখি আছে যা অন্য দেশে যাওয়ার আগে 2-1 দিন বাংলাদেশে অবস্থান করার পর নির্দিষ্ট দেশে উড়াল দেয়। এরকম পাখিগুলাকেই বলা হয় ট্রান্সিয়েন্ট পরিযায়ী। ট্রান্সিয়েন্ট মানে হলো অস্থায়ী বা ক্ষণস্থায়ী। ট্রান্সিয়েন্ট মানে হলো অস্থায়ী বা ক্ষণস্থায়ী, হ্যাঁ। তো তারপরে ওইটা বাংলা লিখে রাখা ভালো। বাই চান্স যদি আবার দেখা গেলো বাংলাতেই দিয়ে দিল, হ্যাঁ, ইংরেজিতে না দিয়ে বাংলাতেই দিয়ে দিল, হ্যাঁ, ট্রান্সিয়েন্ট বা ক্ষণস্থায়ী, হ্যাঁ। আমি কোশ্চিন করলে তো বাংলাতেই দিই। এবার এবার বোর্ড পরীক্ষার কোশ্চিন আমি করব কিছু বাংলা আর কি, এইসব অর্থ দরকার নাই। আচ্ছা এবার হ্যাঁ, তোমরা তো কিছুটা পারবা, কিন্তু যারা আমার সংস্পর্শে নাই তারা কেউই পারবে না, তাই না? কিছুটা মনে থাকবে, কিছুটা তো সবগুলো তো মনে থাকবে, সবগুলো না, কিছুটা মনে থাকবে। যারা আমার সাথে নাই তারা কেউ পারবে না, কারণ ওরা কেউ এভাবে পড়ায় না, তো ওই কারণে। বোর্ড পরীক্ষা কয়দিন আগে করতে পারে? প্রশ্ন করবো তোমার হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এরকম সময়। এখন আপনি কি যে বছর সেটা কি দিবেন নাকি অন্য কিছু বাছাই করবেন? আরে ওটা তো লটারি হয়। লটারি, লটারি। কোশ্চেন করলাম হয়ে গেল, তাহলে তো আমি আবার তোমাদেরকে বলেই দিব। হ্যাঁ, হ্যাঁ, 100 মধ্যে 100, কারণ ধরো অল্প তো, তখন অল্প অনেকগুলো টিচার মিলাই তো কোশ্চেন করে, সবগুলো থেকে যে একটা লটারি হয়, করে হ্যাঁ। তোমাদের অবশ্য ওই যে ছুটির পরে জানুয়ারিতে সাজেশন দিয়ে দেবো, ওই সাজেশন অনুযায়ী করলেই হবে। আচ্ছা এখন দেখো, এরপরে একটা এমসিকিউ আছে 2 নম্বর প্যারায় 74 নম্বর লাইনে, যে বাংলাদেশে প্রায় 500 প্রজাতির স্থায়ী পাখি রয়েছে।
অস্থায়ী বা বিদেশি পাখি প্রজাতির সংখ্যা 300, মানে অর্থাৎ ট্রান্সিয়েন্ট পরিযায়ী যেগুলো আর কি, এটা 300। এরপরে দেখো মাকড়সার জাল। মাকড়সার জাল তৈরির ক্ষেত্রে প্রথমে ওয়াই আকৃতির অবস্থা তৈরি করে, এটা কিন্তু ওরা ওই লালা দিয়ে তৈরি করতে পারে। হ্যাঁ, মাকড়সা ওর লালা আছে, ওই লালাটা যখনই আর কি প্রথমে ওয়াই আকৃতি ধরন করে, তারপরে বিভিন্ন দিকে করতে থাকে, তো তখন শুকিয়ে যায়, শুকিয়ে যায় মাকড়সার জাল হয়। কেন জাল হয় এটা তো জানো, পোকামাকড় ধরার জন্য জাল করে রাখে। পোকারা উড়ার সময় যখনই ওই জালে আটকা পড়ে যায়, তখন ওই জায়গায় খায় নাই। এটাই আর কি মাকড়সার জালের বিষয়। যাই হোক, এটা আসে না পরীক্ষায়। তবে এখানে এটা মনে রাখতে হবে যে মাকড়সার জালের শেষের দিকে হ্যান্স পিটার্স সর্বপ্রথম মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেছিলেন। শুধু সেগুলোই বলবো, এর বাইরে কি বলবো না। এরপরে দেখো অপত্যর প্রতি যত্ন মাছ, ব্যাঙ, পাখি। এর মধ্যে হলো যে অপত্যের প্রতি যত্ন নেওয়া, এইটা জ্ঞানমূলক প্রশ্ন। শিশু জন্মলাভ ও তাদের স্বনির্ভর হওয়া পর্যন্ত পিতামাতার কর্তৃক পরিচর্যা নেওয়াকেই বলা হয় অপত্যের প্রতি যত্ন নেওয়া, বা ইংরেজিটা মনে রাখবা প্যারেন্টাল কেয়ার। উদাহরণ হিসেবে মাছ, উভচর, পাখি, স্তন্যপায়ী প্রাণীতে এরূপ আচরণ লক্ষ্য করা যায়। এরপরে দেখো মাছের অপত্য যত্ন। সেক্ষেত্রে ৪৪ নম্বর লাইনে প্রখ্যাত আচরণ বিজ্ঞানী টিম বার্গেন ৩ কাটা স্টিল ব্যাগের উপর গবেষণা করেছেন। এটা কিন্তু মনে আছে আমার, এটা এমসিকিউ হিসেবে বোর্ড পরীক্ষায় আসে, বুঝছো? এই জন্য এটা মনে রাখো ভালো করে। এরপরের পৃষ্ঠা দেখো, এখানে যদিও তোমার হচ্ছে ইয়ে করা হয়েছে, মানে অর্থাৎ হলো মাছের কিভাবে ইয়ে করে ওরা হচ্ছে, যে যখন ধরো নিষিক্ত ডিমটা হয়, তখন হচ্ছে তার আগে মাছটা কি করে, যে বালিগুলা মানে খুঁড়ে খুঁড়ে একটু স্তূপ করে, মানে ঘিরে দেয়। তারপরে ওখানে যখন বাচ্চা হয় তখন ওরা পাহারা দেয়, তখন ওরা ওই পাখনা মানে শ্রোণী পাখনা টাখনা দিয়ে বাতাস করে, এটাকে ফ্যানিং বলে। অক্সিজেন ভালো করে যেন যায় আর কি, এরকম আর কি। যাই হোক, এগুলো আসে না পরীক্ষায়। হ্যাঁ, শুধু এখানে জ্ঞানমূলক কোশ্চেন গুলো করতে হবে। যেমন ধরো এই যে ফ্যানিং কাকে বলে, ফ্যানিং কাকে বলে, ফ্যানিং কাকে বলে, এটা ক্ষয়ের জন্য আসে, এই কারণে একটু উপর থেকে লিখতে হবে। উপরে 4 লাইন, ডিম ফোটার অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য স্টিকল ব্যাগ এর অদ্ভুত আচরণ করে। বাসায় প্রবেশ পথের সামনে মাথা নিচু করে তীর্যকভাবে অবস্থান নিয়ে বক্ষ পাখনা সামনের দিকে সঞ্চালিত করে। এভাবে অক্সিজেন জায়গা নিশ্চিত করতে পানির স্রোত অব্যাহত রাখে। এই প্রক্রিয়াকেই ফ্যানিং বলে। এটা হলো সৃজনশীল হিসেবে আসে। হ্যাঁ, এই সৃজনশীল না, ক্ষয়ের জন্য। এরপরে দেখো ব্যাঙের অপত্য যত্ন। ব্যাঙের অপত্য যত্ন কাকে বলে? ভবিষ্যৎ বংশধরের পরিশোধনের জন্য নির্বিঘ্ন হয় সেই উদ্দেশ্যে সতর্ক সযত্নে বাসা নির্মাণ করে ডিম পাড়া কিংবা সদ্য পরিচিত বংশধর বেড়ে না ওঠা পর্যন্ত পিতামাতার যে কোনো একজন বা উভয়ের সঙ্গে থাকাকে অপত্য যত্ন বলে। এরপরে দেখো যে নিচে গ্ল্যাডিয়েটর ব্যাঙ নামে পরিচিত দক্ষিণ আমেরিকার গেসো ব্যাঙের অপত্য যত্নের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। এই গ্ল্যাডিয়েটর ব্যাঙ বলতে বোধহয় যোদ্ধা ব্যাঙ, এরা খুব শক্তিশালী, এই জন্য এদেরকে বলে যোদ্ধা ব্যাঙ। এটাও পরীক্ষায় আসে না, মানে সৃজনশীল হিসেবে আসে না, এমসিকিউ হিসেবেও আসে না। এবার হচ্ছে পাখির অপত্য যত্নের ২য় নম্বর প্যারায় দেখো, বাংলাদেশে পানকুড়ির জননকাল মে অক্টোবর, এটা এমসিকিউ হিসেবে আসে। তবে জুলাই আগস্ট মাসে নীল বাঁধার হার সব থেকে বেশি। নীল মানে বাসা। তারপরের পৃষ্ঠায় শিখন বা শিখন আচরণ। শিখন কাকে বলে, এটা ভুল পরীক্ষায় আসে। শিখন কাকে বলে? শিখন হচ্ছে দেখো যে ৪৪ নম্বর লাইনে আছে, সিটি মর্গান আর এ কিং অনুযায়ী অতীত অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী সমাজ স্বীকৃত পরিবর্তনই হচ্ছে শিখন। এটা জ্ঞানমূলক কোশ্চেন। শিখন আচরণের বৈশিষ্ট্য, এটা ক্ষয়ের জন্য আসে। যে কোনো 3টা মনে রাখলেই হবে। এরপরে দেখো পার্থক্যটা সৃজনশীল। সহজাত আচরণ, শিখন আচরণ, পার্থক্যটা সৃজনশীল, অনুকরণ আসে না। প্যাভলভের তত্ত্ব, এটা একটু বেশি আসে পরীক্ষায়। প্যাভলভের তত্ত্ব,
প্রথম দুই লাইন মনে রাখবো যে প্যাভলভ ছিলেন একাধারে একজন বিখ্যাত রুশ শারীরবিজ্ঞানী ও মনোবিজ্ঞানী, এটা মনে রাখবো। এরপরে দেখো কুকুরের লালার প্রতিবর্ত ক্রিয়া, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে, কুকুরের লালার প্রতিবর্ত ক্রিয়া। তো ঘটনাটি একটু মুখে বলি প্রথমে। এখানে দেখো একটা কথা বলা হচ্ছে যে বিজ্ঞানী প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়াকে দুই ভাগে ভাগ করেন, একটা হলো অনপেক্ষ, একটা হলো সাপেক্ষ। অনপেক্ষ মানে যেটা হলো যে আনকন্ডিশনাল, মানে লালাক্ষরণটা হবে, এটা এমনিতেই হবে, এটার সাথে কোনো শর্ত নেই, এটা এমনিতেই হয়। আর সাপেক্ষ হলো শেখার মাধ্যমে হওয়া। দেখো প্যাভলভ যে কাজটা করেছিল, প্যাভলভ হচ্ছে কুকুরের লালাক্ষরণের ক্ষেত্রে প্রতিবর্তী ক্রিয়াটা লক্ষ্য করছিলেন, কুকুরের লালাক্ষরণ। সেক্ষেত্রে তিনি যে কাজটা করতে আর কি, যে তোমরা পরে জাস্ট বানায় লিখতে পারো, কুকুরকে বেঁধে রেখে তোমার হচ্ছে যে আহ, খাবার দেওয়ার সময় ঘন্টা বাজাইছে, এরকম 10-12 বার করছিল, ঘন্টা বাজিয়ে তারপরে খাওয়া দিচ্ছিল, ঘন্টা বাজিয়ে খাওয়া দিচ্ছিল এরকম। তো এইভাবে করতে করতে দেখা গেল যে তিনি আবার ওই লালা আর কি ক্রিয়ার জন্য সেখানে হচ্ছে একটা গলার সাথে ইনজেক্ট বা নল ঠিক করে রাখছিল যে কতটুকু লালাক্ষরণ হয়। তো তিনি এক পর্যায়ে দেখলেন যে খাবার দেখলে তো তার লালাক্ষরণ হয়, কিন্তু ঘন্টা বাজালে, মানে ঘন্টা বাজালেও লালাক্ষরণ হতে শুরু করছে। মানে কয়েকদিন পরীক্ষা করছে, মানে 10-12 বার পরীক্ষা করার পর পরে দেখছে শুধু ঘন্টা বাজাইছে কিন্তু খাবার দেয়নি, শুধু ঘন্টা বাজাইছে খাবার দেয়নি। তখনই লালাক্ষরণ হতে শুরু করে দিচ্ছে। মানে ও তার মানে এটা হলো শিখেছে সাপেক্ষ, যে কি শিখেছে, ঘন্টা বাজলে খাবার পাবো। 10-12 বার এরকম করার পর এটা তিনি বুঝতে পারেন। তিনি আরেকটা জিনিস লক্ষ্য করেছিলেন, যে খাবার দিতে আসে তার পোশাক দেখলেই, মানে যে পোশাকে খাবার দিতে আসে আর কি, সেই লোককে বা সেই পোশাক দেখলেই তার লালাক্ষরণ হয়। মানে কি বুঝতে পারে যে এবার খাবার দিবে, বুঝতে পারে এবার খাবার দিবে। হ্যাঁ, যেমন হচ্ছে অনেক সময় যেটা হয় যে তোমার ওই যে মসজিদ গুলাতে সাধারণত, হ্যাঁ, যে যখন মিলাদ হয়, যদি মিলাদে মনে করো ভালো কিছু থাকে আর কি, হ্যাঁ, মানে মসজিদে অনেক সময় মিলাদে দেখা যায় বিরিয়ানির প্যাকেট থাকে এরকম আর কি। তো তখন দেখা যাচ্ছে কি যে প্যাকেট ভালো প্যাকেট আছে, তখনই কিন্তু তার মুখে একটু লালা আসা বা একটু ভালো লাগা ফিল করে। হ্যাঁ, আর যখন মনে করো যে ইয়ে হয়, মানে যে মনোজাত শুরু হয়, তখন আরো বেশি মনে করো লালা আসে। তখন মনে হয় যে এই তো যে মনোজাত শেষ হলেই পাওয়া যাবে এরকম আর কি। হ্যাঁ, তবে এখানে আবার সিস্টেম কি, যে তোমার যতই তাড়া থাক, তুমি যদি মনে করো যে আমি আগেই নিয়ে চলে যাবো, সেই সুযোগ নাই। মনে হয় শেষ করে পাওয়া, তাই না? তোমার তাড়া আছে মনে করো, হ্যাঁ, যে আমি একদিন দেখছিলাম যে ওই তোমার হচ্ছে যে একটা মেলাতে তোমার আমার প্রতিবেশী, যার জন্য আমি ছিলাম আর কি। তো এই শুক্রবারে আর কি। তো এখন হচ্ছে যে আহ, দুইটা বাচ্চা ছেলে, হ্যাঁ, তো বলছে যে না রে মিলাদে বসবো না, মিলাদে বসতে গেলে খেলার দেরি হয়ে যাবে, মানে বেশিক্ষণ খেলতে পারবো না। তাই মানে খেলবে ক্রিকেট বা ফুটবল যাই হোক। তারপরে হঠাৎ করে চোখ পড়ছে, বিরিয়ানি, এই আজকে মিলাদে বিরিয়ানি প্যাকেট আছে রে, ওরে তাহলে খেলা বাদ, খেলা বাদ। হ্যাঁ, তাড়াতাড়ি করে বুঝে এবার চলে যাচ্ছিল, আবার তাড়াতাড়ি করে বসে পড়লো। মানে বিরিয়ানি প্যাকেটে খেলা বাদ, বিরিয়ানি পাওয়া যাবে, মানে দেখলে তো বোঝা যায় বিরিয়ানির যে ইয়ে গুলা করা থাকে, দেখলে বোঝা যায় যে এটা বিরিয়ানি আর কি। আর খেলা বাদ, তাড়াতাড়ি করে বসছে আর কি। হ্যাঁ, সেম সেরকম। আর এমনি যদি ঠোসের হয় জিলাপি টিলাপি, তখন মনে করো খেলতেই যাবে, তখন আর ইয়ে না। ছোটকালে মনে আছে যখন 1-2 পড়তাম, হ্যাঁ, এখন একদিন আমি তখন তো নামাজ পড়তাম, 2-1 ওয়াক্ত পড়তাম আর কি। একদিন আমার এক বন্ধুকে জোর করে নিয়ে গেছি নামাজে, যে চল যাই। তো এখন হচ্ছে যে ও গিয়েছে, যেদিন ও প্রথম গেছে সেদিনই মিলাদ ছিল, হ্যাঁ। তো মিলাদে আবার বিরিয়ানি প্যাকেট, আমি জানতাম না যে দিবে। তো বলছে আচ্ছা এরকম নামাজ পড়তে গেলে সব ওয়াক্তে কি বিরিয়ানি প্যাকেট দেয়? ও ভাবছে এটাই, তাহলে তো সব ওয়াক্তে যাবে আর কি। প্রথম দিতে যাই দেখছে এই কাহিনী, হ্যাঁ, তাহলে তো মানে সব ওয়াক্তে যাবে, হ্যাঁ।
এই আর কি। যে কোন মসজিদে নাকি মানে কমিটি থেকে বলছে যে ফজরের নামাজ যদি কোনো ছেলে মানে বয়স হয়ে গেছে যার নামাজের ফজরের নামাজ পড়তে যদি কোনো ছেলে মসজিদে না আসে তাহলে সে বিবাহিত হলে তাকে দ্বিতীয় বিবাহ দিয়ে দেওয়া হবে। এটা বলেছে। তখন হচ্ছে মনে করো সকল বউরা দ্বিতীয় বিবাহ করে ফেলবে আমার স্বামী, তো সকল বউরা নামাজের 1 ঘন্টা আগে উঠে বসে থাকে, বসে থেকে স্বামীকে পাঠায় যে তুমি আগে যাও তো মসজিদে যাও। মানে দ্বিতীয় বিবাহ হবে যে বউরাই জোর করে পাঠাচ্ছে যাতে দ্বিতীয় বিবাহ না করায় দেয়। দামাত আসলে এই সময় নদী পারে। হ্যাঁ দামাত যদি পদ্মা গেলে এই সময় নদী পারে। হ্যাঁ হ্যাঁ। তাহলে পুকুরের লালা খরণের ব্যাপারটা এটাই সংক্ষেপে আমি বললাম। হ্যাঁ, আর পড়লে আসলে বুঝতে পারবা। এই যে তোমার পরেরটা না ওই ইয়ে পর্যন্ত লিখলেই হবে। খরণের পরিমাণ শুধু মাংস চূর্ণ দিলে যতখানি হয় ঠিক ততখানি। অর্থাৎ হলো যে ঘন্টা বাজানোতেই তোমার মাংস খাওয়ার জন্য যে লালা হয় শুধুমাত্র দেখেই ওরকম লালা খরণ হতে শুরু করে দেয়। মানে যখন সে শিখে যায় যে ঘন্টা বাজালে খাবার আসবে তখন। এটাই আর কি সৃজনশীল। হ্যাঁ, এই পর্যন্ত লিখলে হবে। ওটা বাংলায় লিখবা সোজা, তো কঠিন না। হ্যাঁ, এবার দেখো সামাজিক আচরণ। ওই তো ছুটির পরে তো আমরা রিভিশনে চলে যেতে পারি। এই অধ্যায়ের পরীক্ষাটা ছুটির পরে দিবা, আর যে অধ্যায় পরীক্ষা দেওয়া নেই ছুটির পরে দিবা। তো পরীক্ষা তো নেওয়া হয়নি না, ঠিকও নেওয়া হয়নি। তাহলে ছুটির পরে দিও, এর মধ্যে পড়ে থাকো। না, এখন দিবা। আর এই অধ্যায়েরও তো পরীক্ষা দেওয়া হবে। আচ্ছা, রবিবারে তাহলে দিয়ে দাও। হ্যাঁ, সেটাই আর কি। তো ওই জন্যই বিয়ের পরে দিলেই ভালো হতো। ছুটির পরে দাও, ছুটির পরে দাও, ছুটির পরে দাও। কারণ তো ছুটির পর পর সাথে সাথে তো তোমাদের কলেজে পরীক্ষা হবে না, তাই না? না, যদি এটা আজকে শেষ না হয় তাহলে আগামী দিন লাস্ট ক্লাস। আর আজকে শেষ হলে last class। শেষ করে দেবো। তাহলে শেষ করে দিই। সামাজিক আচরণ। সামাজিক আচরণ কাকে বলে দেখো? সামাজিক আচরণ কাকে বলে? একই প্রজাতিভুক্ত সংখ্যক প্রাণীর বাহ্যিক ও অভ্যন্তরীণ কারণে বিশেষ শৃঙ্খলার সাথে একত্রে স্থায়ীভাবে বসবাস করা এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াকলাপকে সামাজিক আচরণ। এগুলো জ্ঞানমূলক কোশ্চেন, এগুলো বলে বুঝতে পারবে। এরপরে আরেকটা দেখো আছে যে সহমর্মিতা বা আলট্রুইজম। সহমর্মিতা বা আলট্রুইজম দুটোই মনে রাখতে হবে। একই প্রজাতির অন্য সদস্যের প্রতি প্রাণীর এরূপ আচরণ, এরূপ লিখবা না, আচরণকে বলা হয় পরস্পরের প্রতি সহমর্মিতা। এটুকু লিখলে। এরপরে দেখো মৌমাছির। মৌমাছির এই জায়গা থেকে আবার কিছু কোশ্চেন আসে। হ্যাঁ, মৌমাছির সামাজিক আচরণ। এই সামাজিক আচরণ এখানে আমাদের মনে রাখতে হবে যেটা দেখো যে একটি মৌচাকে 3 ধরনের মৌমাছি থাকে। একটা হলো রানী, পুরুষ, কর্মী। রানী, পুরুষ, কর্মী। আচ্ছা, যারা কর্মী তারা কিন্তু স্ত্রী হয়। মানে যারা কর্মী তারা স্ত্রী হয়, মানে মহিলা মৌমাছি হয়। তবে মৌচাকে কিন্তু রানী প্রধান, রাজা প্রধান না। মৌচাকে রানী এখানে প্রধান, রাজা কিন্তু প্রধান না। বুঝতে পারছো? রানী প্রধান, এটা মনে রাখতে হবে। এখানে কিন্তু উল্টা। সাধারণত পৃথিবীর সব দেশেই ধরো ছেলেরাই প্রধান হয় না, বেশিরভাগ। কিন্তু এখানে কিন্তু রানী প্রধান। হ্যাঁ, তাহলে 3টা মনে রাখতে হবে। এখানে কিছু এমসিকিউ আছে। হ্যাঁ, যেমন 3 নম্বর লাইনে আছে মৌচাকের অন্যান্য সদস্য অপেক্ষা রানীর দেহ অপেক্ষাকৃত বড়। এটা মনে রাখতে হবে লম্বায় কত। আর তারপরে মনে রাখতে হবে যে সংভবের পর, হ্যাঁ, রানী দিনে কত 1500 থেকে 2000 ডিম পাড়তে সক্ষম। এরপরে দেখো যে এরপরে বলা হচ্ছে ভবিষ্যৎ রানীর লার্ভাগুলো তরুণ কর্মী মৌমাছির গলগলীয় ও ম্যান্ডেলীয় গ্রন্থি থেকে গঠিত নাইট্রোজেন সমৃদ্ধ রাজিক জেলি খেয়ে বড় হয়, ফলে রানী মৌমাছিতে রূপান্তরিত হয়। এই ঘটনাকে সুপার সিডিওর বলে। এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে মনে রাখতে হবে। তারপরে দেখো রানী মৌমাছি নিচের দিকে আছে কত বছর বাঁচে? 3 থেকে 5 বছর বাঁচে।
তারপরে এখানে মনে রাখতে হবে কাজ, যে রানী মৌমাছির প্রধান কাজ ডিম পাড়া। জীবত অবস্থায় একটি রানী মৌমাছি প্রায় 1.5 লক্ষ ডিম পাড়ে। এটি কলোনির প্রশাসনিক দায়িত্ব পালন করে, মানে ওই চাকের। এর মস্তক থেকে খরিত তরল ফেরোমেন মৌচাকের বিভিন্ন সদস্যদের সংঘবদ্ধ রাখতে সাহায্য করে। এরপরে দেখো যে পুরুষ মৌমাছি সম্পর্কে। এগুলো রানী ও কর্মী মৌমাছির মাঝামাঝি আকৃতির, কত মিটার লম্বা, প্রশস্ত, সুগঠিত, বৃহৎ চোখ বিশিষ্ট। এদের মোমগ্রন্থি, পরাগ সংগ্রাহক যন্ত্র ও হুল থাকে না কলোনিতে, মানে পুরুষ মৌমাছির কথা বলছে। কলোনিতে, কারণ পুরুষরা তো মধু সংগ্রহ করতে চায় না, যাই হচ্ছে যে মহিলা, মধু তো না, ফুলের যে শুক্র। তারপর বলছে যে কলোনিতে 300 থেকে 3000 পর্যন্ত পুরুষ মৌমাছি থাকে। অনিষিক্ত ডিম থেকে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় পুরুষ মৌমাছির সৃষ্টি হয়। সেজন্য এরা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, এটা মনে রাখতে হবে। কাজ, পরিণত পতঙ্গে রূপান্তরিত হওয়ার 10 দিন পর এরা রানীকে নিষিক্ত করতে সক্ষম। প্রায় 500 যেগুলো ডিম নিষিক্ত হয় ওগুলো থেকে বাচ্চা হবে আবার। ওরা হচ্ছে এখানে বলা আছে যে অনিষিক্ত ডিম থেকে পুরুষ মৌমাছি সৃষ্টি হয়। ওইগুলো তাহলে মানে নিষিক্ত ডিম থেকে এই জন্য বলছে যে অনিষিক্ত ডিম থেকে পার্থেনোজেনেসিস, মানে পার্থেনোজেনেসিস মানে যে অপরিণত, নিষিক্ত না হয়ে, এই জন্য পার্থেনোজেনেসিস, এই প্রক্রিয়ায় পুরুষ মৌমাছি সৃষ্টি হয়। এই কারণে এরা হ্যাপ্লয়েড, যেহেতু ডিমটা তো হ্যাপ্লয়েড। না সেটা তো বুঝলাম, কিন্তু হচ্ছে কিছু কিছু ডিম নিষিক্ত হয় না? নিষিক্ত হয় না, কিছু কিছু ডিম নিষিক্ত হয়। তাহলে নিষিক্ত হলে ওইগুলা কি ওগুলো হচ্ছে? হচ্ছে ভবিষ্যতের জন্য, যে ধরো কিছু আহ, মহিলা মৌমাছিকে তোমার রেডি করে, কারণ ওই যে রানী যদি মরে যায় তাহলে ওর মধ্যে থেকে যে কোনো একজনকে রানী আবার বানায়। এই কারণে কিছু নিষিক্ত হয়ে কিছু স্ত্রী মৌমাছি হয়, মানে ভবিষ্যতের প্রতিনিধি বানানোর জন্য। যে সবচেয়ে বড় হবে তাকে রানী বানাবে। যে সব থেকে ওরা বেছে নেবে কাকে রানী বানাবে, সেই অনুযায়ী ওরা রানী বানায়। অনেক সময় এমনও হয় যে মৌমাছিরা বিদ্রোহ করে, বুঝছো? মৌমাছিরা বিদ্রোহ করে রানীকে মেরে ফেলে। মৌমাছিরা বিদ্রোহ করে, বিদ্রোহ করে রানীকে মেরে ফেলে। তারপরে নতুন করে তারা আবার রাজকীয় জেলি খাওয়ায়, জেলি খাইয়ে আবার নতুন করে রানী তৈরি করে। ওরাই নির্বাচন করে আর কি। রাজকীয় জেলি, মানে যেহেতু রাজা বানাবে তাহলে রাজকীয় জেলি বলছে, রাজা বানাবে না, তাই রাজকীয় জেলি খাইয়ে পরে হচ্ছে যেটা ওখানে মেন্ডিবল থেকে গ্রন্থি থেকে বের হয়, তো এটা খাওয়ায় তাকে আবার রানী বানায়। বিদ্রোহ করে মেরে ফেললো, আবার নতুন করে, এই আর কি। আচ্ছা, এরপরে দেখো যে পরিণত পতঙ্গে রূপান্তরিত হওয়ার 10 দিন পর এরা রানীকে নিষিক্ত করতে সক্ষম হয়। প্রায় 500 পুরুষ সঙ্গ উড্ডয়নে অংশগ্রহণ করে। যখন নিষিক্রিয়া ঘটায় তখন ওরা উড়ন্ত অবস্থায় নিষিক্রিয়া ঘটায়। কর্মী মৌমাছি এরা তো স্ত্রী হবে। যেসব স্ত্রী লার্ভা কেবল মধু ও ব্রিড খেয়ে বড় হয় তারা বন্ধা কর্মী মৌমাছিতে রূপান্তরিত হয়, মানে এরা নিষিক্রিয়া ঘটায়। হ্যাঁ, এগুলো সংখ্যায় 60,000 থেকে 80,000 কলোনির ক্ষুদ্রতম সদস্য। তারপরে এদের আয়ুষ্কাল কত মনে রাখতে হবে। আর এই যে স্ত্রী যে মৌমাছি তৈরি হলো, এরা তো অনিষিক্ত না? এসব স্ত্রীর লার্ভা এটা বুঝুনি। আচ্ছা, যেসব স্ত্রী লার্ভা মানে ছোট অবস্থায় আর কি, মানে এরা কি অনিষিক্ত না নিষিক্ত? না, এরা নিষিক্ত। এরা নিষিক্ত। এরা হ্যাপ্লয়েড হয় না, এরা ডিপ্লয়েড, এরা নিষিক্ত। কিন্তু বন্ধা হবে। আচ্ছা, এরপরে হলো বসন্ত শীতকালে কঠিন পরিশ্রমে লিপ্ত থাকায় আয়ু কমে যায়। এই সময় এরা হচ্ছে 6 সপ্তাহ জীবিত থাকে। এরপরে দেখো যে এখানে একটা পার্থক্য দেওয়া আছে, পার্থক্যটা এমসিকিউর জন্য পড়ে রাখতে হবে। রানী মৌমাছি, পুরুষ মৌমাছি আর কর্মী মৌমাছি, পার্থক্যটা। এরপরে দেখো মৌমাছির সামাজিক সংগঠন, এটা 3য় নম্বর লাইন, যে কয়েকশো পুরুষ মৌমাছি এবং 60 থেকে 80,000 কর্মী মৌমাছি, মানে বন্ধা স্ত্রী মৌমাছি, যে সুশৃঙ্খল উপায়ে নীরবে নিভৃতে সামাজিক দায়িত্ব পালন করে চলেছে, তা লক্ষ লক্ষ বছর ধরে মানুষ জানবার চেষ্টা করেছে। মানে এটা কতগুলা আর কি সুশৃঙ্খল উপায়ে নীরবে নিভৃত সামাজিক দায়িত্ব পালন করেছে, এইটুকু খালি মনে রাখবে।
এরপরে দেখো শ্রম বন্টনের ৩য় নম্বর লাইন, ৩ থেকে ৪ দিন বয়সে তারা চাকের মধু পুকুরি পরিষ্কার কাজে লেগে যায়, মানে এই যারা আর কি কর্মী তারা মানে স্ত্রীরা। আর হচ্ছে এরা হচ্ছে 18 থেকে 20 দিন বয়স হলে মধু আরোহণে বের হয়। এখান থেকে আর কিছুই নাই। পরে হচ্ছে মৌমাছির নৃত্যকে মৌমাছির ভাষা, মানে মৌমাছির নৃত্যকে মৌমাছির ভাষা বলে। নৃত্য মানে কি, মৌমাছি অনেক সময় ধরো যে যখন উড়ে তখন কোথাও মধু যদি পায়, হ্যাঁ, তাহলে ওরা হচ্ছে যে উড়ার ধরনটা মানে এটা একটা নৃত্যের মতো করে। তখন হচ্ছে যে অন্য মৌমাছিরা বুঝতে পারে যে এখানে মধু আছে, মধু আছে মানে ফুল আছে, ফুল থেকে কিছু নেওয়া যাবে এরকম। আবার বলা হচ্ছে মৌমাছির মধ্যে রানী কিছু মৌমাছিকে ডাক্তার হিসেবে রাখে, হ্যাঁ, হ্যাঁ ডাক্তার হিসেবে রাখে। ওই ডাক্তারের কাজ হলো যে ধরো কর্মী মৌমাছি, মানে ওরা তো স্ত্রী, ওরা ধরো মধু নিয়ে আসছে মানে ফুল থেকে রস নিয়ে আসছে, যদি সে ভুলভাল রস নিয়ে আসছে মানে ভেজাল রস নিয়ে আসছে, দেখা যায় ফুলটা ধরো মরে গেছে উইটে নিয়ে আসছে, তখন ওই ডাক্তাররা চেক করে যে দেখে যে চেক করে দেখে এটা ঠিক না ভুল, যদি দেখে যে এটা এটা ভেজাল, তাহলে ওই স্ত্রী ওই কর্মীকে মেরে ফেলে। হ্যাঁ তা জানি না, তবে হচ্ছে এটা হায়ার লেভেল বই লেখা আছে যে ওদের মধ্যে ডাক্তার আছে, ওই ডাক্তাররা চেক করবে। রানী নিযুক্ত করে রাখে। হুম, রানী রানী হচ্ছে ওটা আর কি চেক করার জন্য কিছু ডাক্তার রাখে। না এটা তো সহজাত, ডাক্তার ওরা তো ডাক্তারি পড়েনি, এটা হলো জন্মগত সহজাত, ওরা বুঝে, ওরা বুঝতে পারে। নিয়ে আসলো তো, নিয়ে আসার পর ওরা ওরা দেখলেই বুঝে পারে এটা ভেজাল কিনা, ভেজাল হলেই ওকে মারে ফেলবে। হ্যাঁ রানী হতে দিতে রাখে, কারণ ও তো নিযুক্ত করে এবং ওটা সহজাত, মানে জন্ম থেকে ওরা এইটা সফটওয়্যার পেয়ে গেছে যে এটা ভেজাল কিনা। হ্যাঁ আচ্ছা, এরপরে দেখো যে এখানে একটা কথা বলা হচ্ছে যে কার্ল ভন ফ্রিস মৌ নৃত্যের গতি প্রকৃতি সম্পর্কে প্রথম আলোকপাত করেন। মৌমাছি নৃত্য দুই ধরনের হয়, একটা চক্রাকার নৃত্য আর একটা হলো ওয়াগল নৃত্য। মানে ওয়াগল বলতে উল্টা পাল্টা নৃত্য, আর চক্রাকার মানে গোল হয়ে ঘোরা। এর ৬ নম্বরে এখানে ক বা ক্ষয়ের জন্য আসে, সেটা হলো যে সোয়ার্মিং ও জিনগত উন্নতি সাধনের। সোয়ার্মিং কাকে বলে? হ্যাঁ, সোয়ার্মিং এর বাংলা অর্থ দলবদ্ধ বোঝায় আর কি। হ্যাঁ, সোয়ার্মিং এর বাংলা অর্থ দলবদ্ধভাবে। কলোনি বিভক্তির মাধ্যমে মৌমাছিদের বংশবৃদ্ধি ঘটে। একটি মৌচাকে কর্মী মৌমাছির সংখ্যা বৃদ্ধি ঘটলে স্থানাভাব সহ আরো অনেক কিছুরই অভাব দেখা যায়। তখন রানী মৌমাছি কিছু কর্মী মৌমাছির চাপে নতুন আবাস করার উদ্দেশ্যে চাকের প্রায় অর্ধেক কর্মী মৌমাছি সহ ঝাঁক ধরে উড়ে যায়। এই প্রক্রিয়াকে সোয়ার্মিং বলে। যখন অনেক বৃদ্ধি ঘটে গেছে, অনেক মৌমাছি হয়ে গেছে, তখন অনেক সময় সে চাপ অনুভব করে, তখন চিন্তা করে এটা ছেড়ে চলে যাব। চলে গেলে কিন্তু মৌমাছিটা আবার নতুন রানী নিযুক্ত করে নেয়। ওই যে রাজকীয় জিনিসগুলি খাওয়ায় রানী বানাই ফেলে। আর ওরা তো উড়ে চলে গেল, যায় অন্য কোনো জায়গায় আবার বাসা বাঁধে, এরকম ঘটনা ঘটে। আগেকার সময় প্রচুর মৌমাছি ছিল আর কি, এখন তো মৌমাছি ধরো পাওয়া যায় না শহর অঞ্চলে, মানে মানুষগুলো তো মানে বিয়াদব, পাইলে তো সাথে সাথে মনে করো যে ইয়ে করে ফেলবে। আমাদের সময় মনে আছে, আমাদের সময় আমাদের দেশের বাড়িতে আর কি প্রচুর হতো আর কি। তা আমরা যখন মানে ছোট, কিন্তু মনে আছে আমরা একটা বুদ্ধি করে মধু খেতাম। পাটখড়ি আছে না, চাকের মধ্যে দূর দিকে পাটখড়ি ঢুকাই দিতাম, কিছু দিতাম, মধু চলে আসতো। হ্যাঁ মানে ওই মৌমাছিতে তো মধু তো আছে প্রচুর, তো ওই পাটখড়ি, লম্বা পাটখড়ি, কাছে গেলে তো কামড় দেবে, লম্বা পাটখড়ি, ওই পাটখড়ি দিয়ে আস্তে আস্তে ছড়াই দিতাম, ছড়াই দিয়ে ভিতরে একটু ঢুকাই দিতাম, তারপর চুষক দিতাম। হ্যাঁ হ্যাঁ মধু চলে আসতো, বেশি মধু থাকলে চলে আসতো, চুষক দিতে 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 আস্তে আস্তে চলে আসতো। এইভাবে আমরা মধু খাইছি, বুঝছো? একবারে টাটকা মধু। তবে আরেকটা ঘটনা হয়েছিল যে একটা গাছে মৌমাছি আছে, বুঝছো? আর আমরা হচ্ছে খেলতেছিলাম হলো ফুটবল। ফুটবল খেলতে যাই, তোমার ওই যে বল সরাসরি চাকে লাগে আর মনে করো যে মৌমাছি তো উঠতে শুরু করছে, কিন্তু হচ্ছে যে চাকে লাগার সাথে সাথে মধু পড়তে শুরু করছে। আর আমরা তো খুশির ঠেলায়, মৌমাছির কামড়ের ভয় না করে খুশির ঠেলায় হাত পাচ্ছি, হাত ধরে যাচ্ছে, চাটে চাটে খাচ্ছি, একজন আরেকজনের উপরে হাত দিচ্ছে, আরেকজন হচ্ছে হাত দিচ্ছে, চাটে চাটে খাচ্ছি। আর ওই বাড়িওয়ালা, হাই রে বোকা, হ্যাঁ বেয়াদব ছেলে পেলে,
বকতে বকতে আবার একটা গামলা নিয়ে আসে ওখানে রেখে দিল। আমাদেরকে সরাই দিল। তো এইভাবে মুছে রাখি। এখন কি পাওয়া যায় এগুলো? এখন আর পাওয়া যায় না। হ্যাঁ, এই পর্যন্তই, আর নাই। এখানে আর কোনো কিছুই আসে না। অধ্যায় শেষ যেহেতু হয়ে গেল। আচ্ছা, অধ্যায় শেষ হলো যেহেতু হলো আজকে থেকে ছুটি দিব। একবারে যেহেতু শেষ, তাহলে রবিবারে আবার মনে থাকবে না তো। তো একবারে ছুটির পরে হলো তোমাদের 4 তারিখ হচ্ছে, 3 তারিখ শনিবার হচ্ছে। আচ্ছা, তাহলে তো একবারে 4 তারিখ যেহেতু শেষ হয়ে গেছে তোমাদের, তো 4 তারিখে অনেকে বাড়ি টাড়ি চলে যাবা। 4 তারিখে 4 তারিখে তাহলে আগে মনে রাখো আগে থেকে যে 4 তারিখে এসে প্রথমে পরীক্ষা, কারণ যেহেতু পরীক্ষাগুলো নেওয়া হলো না। 4 তারিখে রবিবারে কোনটা পরীক্ষা? সেকেন্ড পার্টে 10 সৃজনশীল। সেকেন্ড, এই মনে রাখো সবাই। পরীক্ষাগুলো দিয়ে নিতে হবে কেন? যে তোমাদের যখন টেস্ট পরীক্ষা হবে ওই সময় তো আমি পরীক্ষা নেব না, ওই সময় খালি রিভিশনের ইয়েগুলো হবে, রিভিশন চলবে আর কি। হ্যাঁ, ওই সময় রিভিশন চলবে এবং ওই সময় তোমাদের হচ্ছে যে আমি সাজেশনটা দিয়ে দেবো, আর সাজেশন অনুযায়ী সব কমপ্লিট হবে। আর ওই সময় হচ্ছে বোর্ড পরীক্ষার কোশ্চেনও দাগাবো, আবার অ্যাডমিশনের সবকিছু দাগিয়ে দেবো, মানে একবারে যাতে করে তোমাদের অ্যাডমিশনের সময় সমস্যা না হয়। কোনটা মেডিকেল আসছে, কোনটা বিশ্ববিদ্যালয় আসছে, এগুলো সব দাগাই দেবো, তাহলে তোমাদের জন্য অ্যাডমিশনের সহজ হবে। আর পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা দিব না, তোমাদের টেস্ট পরীক্ষা চলাকালীন সময় তখন খালি দাগাবো আর কি, সলভ। তোমরা হচ্ছে যে একদিন ধরো ফার্স্ট পার্টের প্রথম অধ্যায় হবে, তারপরে আবার সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়, আবার ফার্স্ট পার্টের দ্বিতীয় অধ্যায়, এইভাবে মানে 2 বই যাতে একসাথে চলে। এবং তোমরা হচ্ছে সমস্যাগুলা কোনটা কোনটা ভুলে গেছো এইভাবে চলবে। এবং হচ্ছে এরকম না যে একদিন একটা অধ্যায় শেষ করে দেবো, তা না, তোমাদের চাহিদা অনুযায়ী অধ্যায় শেষ হবে, তোমাদের চাহিদা অনুযায়ী। মানে তোমাদের যদি সমস্যা বেশি থাকে তাহলে হয়তো 2 দিন বা 3 দিনে হবে, এরকম আর কি। বুঝতে পারছো? তো তোমরা হচ্ছে যে আহ, যা অনেকেরই এখনো আর কি ফাইনাল প্রিপারেশন ইয়ে করনি, তোমাদের যে অফার সেই অফারের মধ্যে না করাতে তো তোমাদের বেড়ে গেল আর কি। মানে 4,600 ছিল, এখন কিন্তু 6,000 হয়ে গেল আর কি। হ্যাঁ, তো তোমরা এটা দিয়ে দেবা 3 দিন। তো আর এর মধ্যে তো তোমাদের বলা আছে মডেল টেস্টের পরে তোমাদের হচ্ছে যে আহ, তোমাদের জন্য বরাদ্দ হবে জনপ্রতি 600 টাকা। সেই জায়গায় যদি 650 লাগে সমস্যা নাই। খাওয়া দাওয়া এটা তোমাদের ইচ্ছা মতো, তোমরা যে যত খেতে পারো, মানে তোমাদের ইচ্ছা। তোমরা যদি মনে করো গরু খাসি মুরগি 3টাই খাবা, তাও আমার কোনো আপত্তি নাই। মানে বড় রেস্টুরেন্টে যাবো, একসাথে আমরা সবাই খাওয়া দাওয়া করবো, কারণ আসলে কে কোথায় চলে যাবে। যেমন ওই যে আমার প্রাক্তন স্টুডেন্টরা যারা ধরো ঢাকায় চলে গেছে, আর দেখা হবে না, চট্টগ্রাম চলে গেছে, আর দেখা হবে না, তাই না? তো এই কারণেই আমরা হচ্ছে শেষ সময় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, এবং এই খাওয়া দাওয়ার বিলটা তোমাদের না, এটা হলো তোমাদের এই পরিস্থিতি থেকে আমি নিজে থেকে দিব আর কি। হ্যাঁ, এবং এটা এটা বলে দিচ্ছি 600 টাকা সম্ভব বলছি, কিন্তু তোমরা যদি আরো বেশি খাইতে পারো সেটাও আমি দিব। হ্যাঁ, মানে যদিও 600 টাকা বেশি খাওয়া কঠিন। হ্যাঁ, যেটা হয় আর কি 600 টাকায় দেখা যাচ্ছে ওই যে কাচ্চি বিরিয়ানি হয়, তার সাথে 300 টাকা গরু হয়। হইলেই তো হচ্ছে। হ্যাঁ, তারপরে গরু গরু এবং মুরগির রোস্ট সব নেওয়া হবে। যেমন যেমন একজন হচ্ছে, একজন গতবারে একজন, হ্যাঁ গতবারে একজন পায়েল নামে একটা মেয়ে, ও তো গরু খায় না। এখন আমি বললাম তোমার 600 টাকা তো হয় লাগবে, মানে এখন কাচ্চি বিরিয়ানি নিচ্ছে। 600 টাকা করার জন্য তুমি কি খাবা বলো, গরু না খাইলে কি খাবা? তাহলে খাসি নাও। খাসি নিয়েও 600 হচ্ছে না। হ্যাঁ, মিলছে না 600। তাই আমি বললাম যে তাহলে আর কি নিবা? তখন ও বোরহানি নিল, আর হচ্ছে ওই যে লাচ্ছি, এটা নিয়ে ও 600 হলো। মানে ও যেহেতু গরু খায় না, অন্যরা গরু মুরগি নিয়েছে, আর তার তার সাথে ইয়েও নিয়েছিল, বোরহানি নিয়েছিল। এখন ওর আর 600 আর মিলাতে পারছে না। আমি যে না 600 না মিলালে তোমারই লস। হ্যাঁ, 600 মিলাও তুমি। তারপরে ও আবার বলছে, লজ্জায় বলছে যে না না আমার 600 মিলাতে হবে না, লজ্জায়। আমি যে না না তাহলে তোমার ইয়ে মিলাতে হবে। স্যার আপনারা স্টুডেন্ট কোন কলেজে ছিল যে হচ্ছে কোনটা? ইয়ে করতে হয়েছে? ও নিউজি, তোমার কলেজে। Oh my God! তোমার কলেজে ছিল। Assalamualaikum.